একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। দেখবে নদীর ভেতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর, পাথর, পাথর আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটা আমার ভীষণ প্রিয়। ভীষণ প্রিয় বললে বোধহয় কথাটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়। তার লেখা অনেক কবিতার মধ্যে আমার বোধহয় সবচেয়ে ভালো লাগে এই কবিতাটা। আমরা দৈনন্দিন জীবনে ধরেই নিই যে ভালোবাসাটা একটা স্বতঃস্ফূর্ত অনুভূতি। কিন্তু ভালোবাসাটা যে একটা ক্রমাগত চেষ্টা, আর সেই চেষ্টার মধ্যে দিয়ে নিজেকে, নিজের আশেপাশের মানুষকে আমরা ভালো রাখার চেষ্টা করি, সেটা অনেক সময়ই আমরা ভুলে যাই। আর এই ভালোবাসতে চাওয়াটাই তো আমাদের নিরন্তর চেষ্টা। আজকে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব ১৪ খানা এমন বই যা আমি রোমান্টিক বলে মনে করি। এর মধ্যে উপন্যাস রয়েছে, উপন্যাসিকা রয়েছে, এর মধ্যে কবিতার বই রয়েছে। সব মিলিয়ে এটা ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে করা একটা ভিডিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি স্বাগত জানাতে চাই। আমি শর্মিষ্ঠা। আমি বই রিলেটেড, সিনেমা রিলেটেড ভিডিও এখানে বানানোর চেষ্টা করি। আর তোমরা আজকে এই চ্যানেলে এসেছো বলে আমি ভীষণ খুশি হয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমার যে বুক রিকমেন্ডেশনটা শেয়ার করব সেটা ভীষণই স্পেশাল। একদমই ডেডিকেটেড আম প্রেমকে। তাই চটপট কোনো দেরি না করে চলো ভিডিওটা শুরু করে ফেলি। ভিডিওটা শেষ অবধি দেখো আর ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো শর্মিষ্ঠা হ্যান্ডবক্স। ভিডিওটার বিষয়বস্তু রোমান্টিক বলে আমিও আমার ঘরটা আজকে একটুখানি মুড লাইটিং করার চেষ্টা করেছি। জানি না কতখানি মুড লাইটিং হয়েছে, রোমান্টিক হলো না ভৌতিক হয়ে গেল জানি না। তবুও চেষ্টার জন্য আমাকে একটুখানি মার্কস দিও। ১ম এ যে বইটাকে নিয়ে আমি কথা বলব, আমি রিসেন্টলি এটা পড়ে শেষ করেছি। আর সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'তুঙ্গভদ্রার তীরে'। অপূর্ব সুন্দর একটা বই। আম আমি যেখান থেকে উপন্যাসটা পড়েছি সেটা হচ্ছে এই শরদিন্দু অমনিবাসের ৩য় খণ্ড। এটা আনন্দ থেকে বেরিয়েছে। আমার আম এডিশনটার দাম হচ্ছে ৳৫০০। তুঙ্গভদ্রার তীরে একটা অপূর্ব সুন্দর হিস্টোরিক্যাল ফিকশন যার অনেকটা জুড়েই রয়েছে প্রেম এবং রোম্যান্স। গল্পটা বিদ্যুন্মালা এবং তার বোন মণিকঙ্কনা এই ২ রাজকুমারীর জার্নি নিয়ে। এই ২ রাজকুমারী চলেছে বিজয়নগরের পথে, যেখানে বিজয়নগরের রাজা দেবরায়কে বিয়ে করতে চলেছে বিদ্যুন্মালা, এবং যেই বিয়েটা হচ্ছে একটা রাজনৈতিক চুক্তি। আগেকার দিনে যেরকম হতো, যেরকম যোধা আকবরেরও বিয়ে হয়েছিল। বিদ্যুন্মালা কিন্তু মনে, মনে এই বিয়েটাতে সম্মত নয়। সে এই বিয়েটা করতে চায় না এবং সে খুবই ধীর-স্থির স্বভাবের, এবং তখনকার দিনে মেয়েদের মেনে নিতে হতো সবকিছু। তো দাক্ষিণাত্যে তারা জলপথে আ চলেছে এই বিয়ে উপলক্ষে বিয়ে করতে। এই সময় অর্জুন নামে একটি যুবক হঠাৎ করে জলে ভাসতে, ভাসতে আসে এবং তাকে এই রাজকুমারীর দলবল রক্ষা করে এবং তার প্রাণ বাঁচায়। এই অর্জুনের প্রতি বিদ্যুন্মালা দুর্বল হয়ে পড়ে। এবার অর্জুন একজন সামান্য যুবক, মানে তার কোনো রাজ পরিচয় নেই। ওদিকে মণিকঙ্কনা যে ছোট রাজকুমারী, সে ভীষণ চঞ্চল, ভীষণ সুন্দর, মানে তার স্বভাবটা একদম বিদ্যুন্মালা থেকে আলাদা। এবং তার ভাগ্যে কি আছে বা বিদ্যুন্মালা আর অর্জুনের ভাগ্যে কি আছে? বিদ্যুন্মালা কি সত্যি রাজাকে বিয়ে করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে তুঙ্গভদ্রা তীরে এই উপন্যাসটায়। ১ম কথা, হিস্টোরিক্যাল ফিকশন এত কনভিকশন এর সাথে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন এবং খুব বেশি ডেসক্রিপশন লেখেননি। খুব ফাস্ট পেসড কিন্তু নভেলটা। রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, রোম্যান্স সবকিছুতে ভরপুর। মানে এখানে যুদ্ধ হচ্ছে, শত্রুতা আছে, অন্তর্কলহ রয়েছে, প্রেম তো রয়েছেই। এত সুন্দর, সুন্দর প্রেমের দৃশ্য রয়েছে। মানে এত টানটান একটা লেখা যে কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায়, মনে হয় যেন একটা গোটা সিনেমা আমার সামনে চলছে। এতটাই, এতটাই অপূর্ব লেখাটা। আর আমার সবচেয়ে সুন্দর লেগেছে যে ইতিহাসের পাতা থেকে একদম সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা এবং ঐতিহাসিক চরিত্রদের এরকম একটা কাল্পনিক জগতে এনে তো সুন্দর একটা রোম্যান্স লিখতে পারা, অপূর্ব সুন্দর। একটা মশা না উড়ে যাচ্ছে। এও সিঙ্গেল মনে হয়। এত সুন্দর একটা উপন্যাস যা মানে
প্রথম থেকে শেষ অবধি পাঠককে একদম ধরে রাখে, একদম পাঠককে গ্রিপ করে রাখে, এরকম ভাবা যায় না। আর এত সুন্দর একটা রোমান্টিক লেখা আমি কতদিন পর পড়লাম। পিওর রোমান্স রয়েছে। যারা তুঙ্গভদ্রার তীরে আলাদা করে কিনতে চাও, তুঙ্গভদ্রার তীরে কিন্তু আলাদা করেও আনন্দতে পাওয়া যায়। তো সেই এডিশনটাও কিনতে পারো। সেটাও একটা স্পেশাল এডিশন। আমি এখান থেকেই পড়েছি। এখানে আরো সব ঐতিহাসিক কাহিনীগুলো রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। আমি কালের মন্দিরা পড়েছিলাম গত বছর। আমার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু তুঙ্গভদ্রার তীরে মানে এটার কোনো তুলনা হবে না, এত সুন্দর লেখা। আমার ২য় বইটাও ভীষণ ইন্টারেস্টিং একটা বই। এই বইটা কিন্তু পুরোপুরি রোম্যান্স নয়, বাট এই বইটাতে যে রোমান্টিক এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এই বইটার নাম হচ্ছে 'অমৃতের পুত্রকন্যা'। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এটাও আনন্দ থেকে বেরিয়েছে। এটার দাম ৳২৫০। যদিও আমি এটা বড় বইয়ের সঙ্গে 10% অফ এর যে ছাড়টা থাকে আনন্দতে, যেখানে ওরা টাকায় ছাড় না দিয়ে একটা বই দেয়, সেইভাবে কিনেছিলাম। ৳২৫০ অফের বদলে আমি ৳২৫০ বই নিয়েছিলাম। যদি আমি জনরা হিসেবে বলি, এই বইটা হচ্ছে ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন একটা, যেখানে একটা অদ্ভুত পরিস্থিতিকে কল্পনা করা হয়েছে। আমরা কথা বলছি একটা আ এমন সময় যেখানে বিজ্ঞানীরা মহাকাশ থেকে একটা পর্যবেক্ষণ চালাচ্ছেন, একটা পরীক্ষা চালাচ্ছেন, যেখানে তারা কিছু মানুষকে একটা নির্জন দ্বীপে পাঠাচ্ছেন এবং সেই মানুষগুলোর স্মৃতি মুছে দেওয়া হচ্ছে। মানে তারা আগে কি করেছে, আগে মানে তারা কে ছিল সবকিছু ভুলিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে তাদেরকে ওই দ্বীপপুঞ্জে ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে কেউ নেই আর, অন্য কোনো প্রাণী নেই, মানুষ নেই, সমাজ নেই। এবং সেইখানে গিয়ে একটি নারী, একটি পুরুষ এবং একটি শিশু, তারা কিভাবে সারভাইভ করছে, তারা কেউ কাউকে আগে চিনত না। কিন্তু একদম সেই মানে একদম সৃষ্টির শুরুর কালে যেরকম অ্যাডাম অ্যান্ড ইভকে পৃথিবীতে ১ম ঈশ্বর আনেন এবং তারা যেভাবে নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটা কিভাবে ঘটছে এবং মানবিকতা কিভাবে মানুষ মানে বয়ে নিয়ে যেতে পারছে, এরকমও একটা সিচুয়েশন যেখানে রোজ সারভাইভাল এর জন্য তাদের লড়তে হচ্ছে। আমরা যেটা ডারউইনের যে সবচেয়ে বেশি সক্ষম সেই সারভাইভ করবে। ডারউইনের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী কিভাবে মানুষ মানে নিজেকে বাঁচানোর জন্য কতটা অমানবিক হতে পারছে, কতটা অ্যানিমাল এর মতো হতে পারছে। রণবীর কাপুর নয় অ্যানিমাল এর। মানে আ মানে জন্তুর মতো হতে পারছে বা কতটা সে মানবিকতাকে বাঁচিয়ে রাখতে পারছে। এই বিষয়টা খুবই ইন্ট্রিগিং একটা বিষয়। সবচেয়ে সুন্দর যেটা এখানে যে মানে নারী এবং পুরুষ চরিত্র দুটির মধ্যে সম্পর্কটা সেটা এতটা পিওর, তার মধ্যে এতটা সুন্দর একটা ভাব রয়েছে যেটা মানে চোখে জল এনে দেবে তোমাদের। এত অপূর্বভাবে সেটা বর্ণনা করা হয়েছে এবং যেহেতু তাদের মধ্যে কোনো স্মৃতি নেই, মানে সমাজ কোন দিকে এগিয়েছে, কাল যুগ কোন দিকে এগিয়েছে, তারা একদম অ্যাডাম আর ইভের মতোই একদম একটা ক্লিন স্লেট নিয়ে তারা ওই দ্বীপে রয়েছে। তো তারা কিন্তু যা কিছু শিখছে, যা কিছু জানছে তাদের রোজকার জীবনযাত্রার মধ্যে দিয়ে। তো এই নির্মম পরীক্ষাটা যে তাদের উপর করা হচ্ছে সেটার ফলাফল কি হয়? সেইটা জানতে গেলে তোমাকে এই উপন্যাসটা পড়তেই হবে। আর এই উপন্যাসটা আমি কথা দিতে পারি চোখে জল এনে দেবে। আর সুনীল গঙ্গোপাধ্যায় এমন একজন লেখক যিনি পুরো attention টা পাঠকের এমনভাবে ধরে রাখতে পারেন যে মানে তুমি সবসময়তে ওই ক্লিফ হ্যাঙ্গার এ থাকবে যে কোথায়, এটা তো কোনো থ্রিলার নয়। কিন্তু এটা থ্রিলারের চেয়ে কম ফিল হয় না। মানে আমি কিছুতেই শেষ করতে পারতাম না। মানে বইটা যতক্ষণ না শেষ হচ্ছে আমি উঠতে পারছি না। আমি ভাবছি যে এরপরে কি হয়? এরপরে এরা কি করে সারভাইভ করবে? মানে এবার কি হবে? এবার কি হবে? এই ক্লিফ হ্যাঙ্গারটা এত সুন্দরভাবে এই নভেলটার মধ্যে রাখা অপূর্ব। আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটা সত্যি আমি খুঁজে পেয়েছিলাম এই বইটা উপহারের বই। ভাবা যায় না এত সুন্দর একটা বই। ৩য় যে বইটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বিমল মিত্রের লেখা একটা বই। এই বইটা ১ম এই প্রচ্ছদ দেখে আমি মানে কিনবই ডিসাইড করে নিয়েছিলাম এবং আমি যদি বইটা তোমাদের দেখাই তাহলে তোমাদেরও কিন্তু সেম রিঅ্যাকশন হবে। আমি 100% সিউর। বইটা একবার দেখো। বিমল মিত্রের 'মন কেমন করে'। শুধু সামনেটা দেখলেই হবে না, ব্যাকটাও দেখাই। খুব সুন্দর একটা আর্ট ওয়ার্ক। বাণী শিল্প থেকে বেরিয়েছে। এটার দাম হচ্ছে ৳২৫০। বইটার বিষয়বস্তু নিয়ে কথা বলার আগে আমাকে একটু পুরনো কথায় যেতে হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদিন
বিমল মিত্রের কথা হচ্ছে, যেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিমল মিত্রের লেখার সমালোচনা করে বলছেন যে, "তুমি তো শুধু হিস্টোরিক্যাল সময় নিয়েই লেখো, যেরকম আমাদের সাহেব বিবি গোলাম কিংবা করি দিয়ে কিনলাম। তো তুমি তোমার সময়কে নিয়ে, আধুনিক সময়কে নিয়ে কেন লিখছো না? শুধু ইতিহাস পড়ে লাইব্রেরিতে বসে লিখলে হবে না। তোমাকে নিজের সময়ের মানুষদের নিয়ে লিখতে হবে।" তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য কি বিমল মিত্রকে ইন্সপায়ার করেছিল এটা লিখতে কিনা আমরা পুরোপুরিভাবে জানি না। তবে অবশ্যই সেই ইনফ্লুয়েন্সটা এই লেখার মধ্যে পাওয়া যায়। এই লেখাটা মূলত মানে যারা খুব মিল আ দেখতে চাও লেখার মধ্যে নায়ক-নায়িকার, বা যারা হ্যাপি এন্ডিং দেখতে চাও তাদের হয়তো ভালো লাগবে না। কারণ এই বইটার নাম দেখেই বুঝতে পারছো অনেক মন খারাপ করা রয়েছে। আর আমি মনে করি বিরহ একটা এমন প্রেমের অবিচ্ছেদ্য অঙ্গ, বিরহ ছাড়া তো প্রেমটা হয় না। আর বিরহকে যে গভীর করে না চিনেছে, সে প্রেমকেও গভীর করে চিনতে পারে না। মন কেমন করে বিমল মিত্রের অনেকটা জুড়েই এই বিরহ, দূরত্ব, না পাওয়া, এই বিষয়টাকে নিয়ে কথা বলে। এখানে একটি যে পুরুষ চরিত্র, তার স্মৃতিচারণায় আমরা চলে যাই গল্পের মধ্যে। সে একটা মানুষকে নিজের জীবনের গল্প বলছে তার ছোটবেলায়, এবং দুটি নারী তার জীবনে ভীষণ ইম্পোর্টেন্ট। একজনকে সে দিদি ডাকতো এবং একজন তার বাল্যকালে বান্ধবী, একটি কিশোরী মিনি। এই ২ মানুষের প্রতি এই বালক অবস্থায় এই যে ন্যারেটর বা কথক, তার অনেক টান ছিল। অনেক, অনেক মানে ভালোবাসা ছিল, এবং সেই ভালোবাসাটার পরীক্ষা মানে তিনি করতেন তাদের থেকে দূরে থেকে। এই জিনিসটা আমি ভীষণভাবে আ বলা যায় রিলেট করতে পারি। এই যে আমি দূরে গিয়ে দেখি যে সেই মানুষটা আমায় মনে রাখে কিনা, এই টেনডেন্সিটা যে এতটা ইউনিভার্সাল এবং এতটা সরল, সেটা আমাকে খুব ছুঁয়ে গেছে এই লেখাটার মধ্যে। এখানে যে প্রেক্ষাপট সেটা হচ্ছে পুরোনো দিনের কলকাতা। তখন ইংরেজ শাসন রয়েছে। ৭৬ এর মন্বন্তর হয়ে গেছে, এবং এই যে সময়কালটা তখন কিন্তু কলকাতা শহর আজকের কলকাতা শহরের মতো নয়। তখন মানে বাস, ট্রাম কিছুই নেই। ঘোড়ার গাড়ি চড়ছে, গরুর গাড়ি চলছে। তো সেই যে সময়টা যেখানে কলকাতা শহর আস্তে, আস্তে গ্রাম থেকে শহর হতে চলেছে, এই সময়টা, এই যে পরিবর্তনের সময়টাতে গল্পটা লেখা, এবং ভবানীপুর, কালীঘাট যেগুলো এখন আর মানে লেখকের বর্ণনার সাথে একেবারেই মিল পাবে না, অবাক হয়ে যাবে সেই সময়কার মানে পরিবেশটা দেখে। তো সেই কলকাতার পুরনো নস্টালজিয়া রয়েছে সেই সময়, যেগুলো আমাদের দেখার সৌভাগ্য হয়নি। এবং এখানে যেটা রয়েছে সেটা ওই বললাম, দূরত্ব। ভালোবাসার মানুষের প্রতি একটা অদ্ভুত কাঙালপনা বলা যায়। খুব সুন্দর একটা লেখা। এই লেখাটা পড়ে আমার যে লেখাটার কথা বারবার মনে পড়েছে সেটা হচ্ছে জেমস জয়েসের লেখা 'অ্যারেবি' বলে একটা ছোট গল্প। 'অ্যারেবিতে' একটি ছেলে মানে সদ্য তরুণী হয়েছে, মানে কৈশোর আর তারুণ্যের যে মাঝখানে, যেটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি, এই সময় সে একটি মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। তার বাড়ির উল্টো দিকে মনে হয় তার প্রতিবেশী ছিল। সে ওই মেয়েটিকে নিয়ে ইনফ্যাচুয়েটেড হয়ে যায়, এবং সেই মেয়েটার প্রতি ভালোবাসা, ভালো লাগা, তার প্রতি টান, এবং তাকে নিয়ে যে anticipation টা আমাদের যখন ১ম কাউকে ভালো লাগে, এবং যখন সে জানে না, তাকে নিয়ে আমাদের যে anticipation টা ছোটবেলার, সেই anticipation, এবং সেখানে গিয়ে একটা হৃদয় ভেঙে যাওয়া, সেখানে গিয়ে আম কোথাও নিজেকে এক্সপ্রেস না করতে পারা, বা এক্সপ্রেস করতে গিয়ে নিজেকে মানে নিজের মনের ভিতর ইমোশনটা এত বড় লাগছে, কিন্তু যখন আমি এক্সপ্রেস করলাম তখন বিষয়টা এতটা ছোট্ট, এতটা ছেলেমানুষি লাগছে। এই পুরো ব্যাপারটা ওই ছোট গল্পটার মধ্যে রয়েছে। আরো মানে গল্পটার অনেক লেয়ারিং রয়েছে। কিন্তু এই লেখাটা পড়ে আমার অ্যারেবির কথা মনে পড়েছে। কারণ ওইখানেও যে একটা অদ্ভুত মন খারাপ করা ছিল না? সেটা এটার মধ্যে পাবে। বিমল মিত্রের পর আমি কথা বলব বিমল করকে নিয়ে, এবং বিমল করের লেখা এই উপন্যাসটা আমার অত্যন্ত প্রিয় কিছু উপন্যাসের মধ্যে পড়ে। খড়কুটো। খড়কুটো লেখাটা এতটাই সুন্দর, এবং এখানে আমাদের মূল দুটি চরিত্র হলো ভ্রমর আর অমল। অমল ভ্রমরদের বাড়ি কয়েক মাসের জন্য থাকতে এসেছে। আর সেখানে ভ্রমর হচ্ছে যে বাড়ির মানে ভ্রমরের বাবা, ভ্রমর একটুখানি রুগ্ন মেয়ে, সে ভোগে অসুখে, এবং সে বেশি বাইরে যায় না, এবং তার নিজের মা বেঁচে নেই। তার যে সৎ মা, মানে ওর বাবার যে ২য় স্ত্রী, তিনি ভ্রমরকে মানে অনাদর করেন না, কিন্তু আদরও করেন না। মানে তিনি খুব
যুক্তিবাদী মানুষ। তিনি ভ্রমরকে মানে ওই ভালোবাসাটা দিতে পারেন না। তো ভ্রমরের মধ্যে একটা ভালোবাসার খিদে, একটা মানে একটা স্নেহ পাওয়ার যে খিদে সেইটা রয়েছে। এখানেই আসে আমাদের নায়ক অমল, যার সাথে ভ্রমরের একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। এই বইটার ডিটেইলড রিভিউ আমার চ্যানেলে আছে। তোমরা যদি দেখতে চাও সেটাও দেখতে পারো। এই লেখাটার মধ্যে অমল চরিত্রটা এতটা সুন্দর। আমরা আজকাল ওই ২ টো টার্ম ইউজ করি না? রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ। মানে যার ব্যবহারের মধ্যে অনেক খারাপ দিক দেখা যায় তাকে আমরা বলি যে এ রেড ফ্ল্যাগ। এবং যে অনেক ভালো, ভালো কাজ করে সম্পর্কের মধ্যে এমন কাজ করে যে সেগুলো সত্যি ভালো আ সম্পর্কটার জন্য। তো তাদেরকে আমরা গ্রিন ফ্ল্যাগ বলি। তো অমল যে চরিত্রটা এই বইটাতে তাকে আমি বলব সে একটা আস্ত গ্রিন ফরেস্ট। এত সুন্দর চরিত্র সে। এবং আ এটা হেমন্তের সময় ঘটে গল্পে, কালীপুজোর পরপর। আমি যদিও বসন্ত আসতে চলেছে তখন তোমাদের রেকমেন্ড করছি। কারণ এই বইটার রোম্যান্স অ্যাঙ্গেলটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আর ভ্রমর আর অমলের যে ভালোবাসা, তাদের যে কথোপকথন এত মিষ্টি, এই বইটা আমার খুব প্রিয়। মানে এই বইটা নিয়ে যখনই আমি কথা বলি আমার মুখে এই কান থেকে এই কান অব্দি একটা চওড়া হাসি দেখতে পাবে। এতটাই ভাল লাগে আমার এই বইটা। খড়কুটো অনন্ত থেকে বেরিয়েছে আর এর মুদ্রিত মূল্য হলো ৳৩৫০। এরপরে কথা বলব আমার অত্যন্ত প্রিয় একজন বাংলা সাহিত্যের রচয়িতা সমরেশ বসুকে নিয়ে। সমরেশ বসু মূলত যে ধরনের উপন্যাস লেখেন তা থেকে এই উপন্যাসটা অনেকটাই আলাদা। কারণ তিনি সম্পর্ক নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে এরকম সীমাবদ্ধ বিষয়ের উপর খুব কম লিখেছেন। আর সেই কম রেয়ার বইগুলোর মধ্যে এটা একটা। এটা হচ্ছে 'তিন ভুবনের পারে' মৌসুমী থেকে বেরিয়েছে। ৳১৭৫ দাম এটার। দুটো মানুষ তাদের মধ্যেকার যে সম্পর্ক বিয়ের পরে, বিয়ের অনেক বছর পরে যাদের আগে একটা প্রেমের সম্পর্ক ছিল অতীতে, সেই সম্পর্কটা ভুলে তারা অনেক দূর এগিয়ে গেছে। এখন তাদের জীবনে প্রেমের সেই উপস্থিতি নেই। তো তারা কি জীবনে প্রেমটা ফিরিয়ে আনতে পারবে? কারণ একসঙ্গে এতকাল থাকার পরে ২৪ ঘন্টা এক ছাদের তলায় একটা মানুষের সাথে দীর্ঘকাল থাকার পরে তার সমস্ত খারাপ গুণ, বদ অভ্যাস সবকিছুর সাথে পরিচিত হওয়ার পরে মানুষ কি সেই প্রেমের যে রোমাঞ্চ সেটা অনুভব করতে পারে সেই মানুষটার সঙ্গে দৈনন্দিন জীবনের প্রয়োজনের জীবনের মধ্যে? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই লেখাটার মধ্যে। আর আমার মনে হয় আজকের দিনে আমরা যেভাবে আ সম্পর্কে থাকি বা যেভাবে আ ম্যারেজ ওয়ার্ক করে, সেখানে এই লেখাটা এখনো কিন্তু খুবই রেলেভেন্ট। যে এক ছাদের তলায় থাকা দুটো মানুষ কিভাবে নিজেদেরকে বুঝবে এবং প্রেমের রাস্তায় কি তাদের ফেরার আর উপায় আছে? এই জিনিসটা এখনো ততটাই রেলেভেন্ট যতটা তখন সমরেশ বসু লিখছেন ততটা ছিল। সুবীর আর ষড়শ্রী দুটি মূল চরিত্র এই লেখার। অনেক চাপা অভিমান, অনেক জমানো কান্না, অনেক না বলতে পারা সবকিছু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। আর আমরা জানি সবাই যে সমরেশ বসু এমন একজন মানব দরদী লেখক। তিনি তার চরিত্রের একদম অন্তঃস্থলে গিয়ে তার মানে হৃদয়ের লুকানো যন্ত্রণাটা খুঁজে আনতে পারতেন। এটা তার ক্ষমতা ছিল, এটা তার বলা যায় জাদু ছিল কলমে। এই লেখাটার মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা পাওয়া যায়। এরপরে একটা কন্টেম্পোরারি উপন্যাস নিয়ে কথা বলব। এটাও আমার খুব প্রিয় বইগুলোর মধ্যে একটা। সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'অন্য বসন্ত'। 'অন্য বসন্ত' এই বইটা আনন্দ থেকে বেরিয়েছে ৳২৫০ দাম। আমার সুচিত্রা ভট্টাচার্যের লেখা চরিত্রগুলোর সঙ্গে কোনোদিনই খুব ভালোভাবে বনিবনা হয় না। আমার খুব প্রিয় যে লেখকদের মধ্যে সুচিত্রা ভট্টাচার্যের নামটা দুর্ভাগ্যবশতভাবে আসে না। কারণ আমি যতগুলোই তার বয়স্ক সাহিত্যের লেখা পড়েছি, আমার ভালো লাগেনি। হয়তো কিছু আছে যে কারণে এই চরিত্রগুলোর সাথে আমি ঠিক নিজেকে খাপ খাইয়ে নিতে পারি না বলা যায়। কিন্তু 'অন্য বসন্ত' একটা ব্যতিক্রম। আমার খুব প্রিয় একটা লেখা। কারণ এই লেখাটার মধ্যে সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লাগে এটার ওপেন এন্ডিং। আবারও যারা মানে হ্যাপি এন্ডিং চাও তাদের হয়তো এটা ভালো লাগবে না। কারণ আল্টিমেটলি কি হয় দুটো চরিত্রের জীবনে সেটা অনেকটাই আমাদের ইমাজিনেশন এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। অভিমন্যু আর তন্নিষ্ঠার দেখা হয় এবং বারবার দেখা হতে থাকে ভাগ্যের ফেরে। অভিমন্যু বলা যায় একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যে শখে পারফিউম বানায়। আর তন্নিষ্ঠা একটু সচ্ছল পরিবারের মেয়ে যার বিয়ে ঠিক হয়ে আছে একটি ছেলের সাথে সৌনক নামে। কিন্তু
মানে তার প্রতি তনিষ্ঠা কোনো টান বা ভালোবাসা অনুভব করে না সেভাবে। এদিকে সে অভিমন্যুর প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং তাদের জগৎটা অনেকটাই আলাদা। তাদের পৃথিবীটা অনেকটাই আলাদা। তবুও একটা অমোঘ টান প্রেমের যেটা তাদেরকে বারবার কাছাকাছি আনতে থাকে। এখানে তন্নিষ্ঠার বাবা-মায়ের সম্পর্কটাও খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে। তাদের দুজনের মধ্যেও কিন্তু ঐরকমই একটা দূরত্ব রয়ে গেছে। তারা দুজনও ২ দুনিয়ার মানুষ ছিলেন। খুব সুন্দর একটা নভেল। আর শেষটা একটা অদ্ভুত ফিলিংস দেয়। যেটা বললাম যে অনেকটাই আমাদের পাঠকের ইমাজিনেশন এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটার উপর বেস করে যে ছবিটা হয়েছে সেটাও খুব সুন্দর এবং সেই ছবি এবং বইটা নিয়ে আমার একটা আলোচনা আছে। চাইলে দেখতে পারো। এর পরের যে বইটা দেখাবো সেটা কিন্তু এই দেশের বই নয়। সেটা হচ্ছে বাংলাদেশের বই। আর সেটার নাম হচ্ছে 'ভালোবাসা কে জেনেছে তারে' মাহবুব উল আলম চৌধুরীর লেখা। বছর ২ এক আগে আমি কলেজ স্কোয়ারের বইমেলা যেটা হয়, বাংলাদেশ বইমেলা, সেখানে ঘুরতে, ঘুরতে হঠাৎ করে এই বইটা আবিষ্কার করি। এটা অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং এই লেখককে আমি আগে চিনতাম না। হঠাৎ করেই বইটা আমি আবিষ্কার করি। এটা বিডিটি ৳১৫০ বাংলাদেশের হিসাবে। আর তখনই এটার যে ব্লার্বটা রয়েছে এটা পড়ে আমি তৎক্ষণাৎ বইটা কিনবো ডিসাইড করি এবং কি যে ভালো একটা সিদ্ধান্ত ছিল। কারণ লেখাটা এত সুন্দর। এই যে ২ চরিত্র এরা মানে চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে গিয়েও কিভাবে তাদের ভেতরের ভালোবাসাটা টিকিয়ে রেখেছে সেটাই দেখা যায় এই লেখাটার মধ্যে। আমি তোমাদের ব্লার্বটা একটু পড়ে শোনাতে চাই তাহলে তোমরাও বুঝবে যে কেন বইটা আমার এত ভালো লেগেছিল। জোহরার বলা শেষ হতে না হতেই ফজলু বলে, হেই কেচ্ছা আর কতবার হনবি, গরিব গো ভোকের পেটে, যে কেচ্ছাগুলো থাহে হেই কেচ্ছাগুলো অনেক গরিবই, হেইয়া বারে বারে হোনাইলে নিজেরে আরো বেশি গরিব মনে হয়। এই বলে ফজলু জোহরাকে টেনে নেয় বুকে লেপ্টে ধরে শরীরের সবটুকু শক্তি দিয়ে। ঝড়ের সময় নৌকার শিকল যেমন নোঙরকে টেনে ধরে, ফজলু তার গভীর ভালোবাসার আবেগে এমনি জোহরাকে অতিরিক্ত জোর করে ধরল। সেই রাতে ওদের দুজনার ভালোবাসা সোহাগ গলে পড়েছিল তেমনি, যেমনি ওদের ভাঙা ঘরে চালা দিয়ে গলে গলে পড়ছিল গভীর রাতের সোহাগী চাঁদের আলো। এমনি ভাবে বহু ক্ষুধার রাত ভোর হয়েছে ওদের ভেতরে জেগে থাকা ভালোবাসায়। ভীষণ সুন্দর একটা লেখা। আর এই উপন্যাসের মূলত চরিত্র দুটোর সাথে আমি খুব মিল পেয়েছি তুলসী লাহিড়ীর লেখা ছেঁড়া তার যে নাটকটা রয়েছে তার দুটি চরিত্রের। তাদের মধ্যেও এমন একটা টান, এমন একটা ভালোবাসা ছিল যে শত দুঃসময়, শত আম দারিদ্র্যেও সেই ভালোবাসা ম্লান হয়ে যায়নি। এখানেও কিন্তু চরিত্র দুটো সেরকমই সুন্দর। এরকমভাবে কত বই আবিষ্কার করা হয়ে যায় খুঁজতে, খুঁজতে ভাবা যায় না যে সবসময় যে বিখ্যাত লেখকদের নাম খুঁজে, খুঁজে নিজের জানা গণ্ডির মধ্যেই পছন্দের বই পাওয়া যায় তা না। এটা তার একটা বড় উদাহরণ। আমি পরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু 90s কিডদের জন্য খুব স্পেশাল একটা বই হতে পারে যদি তারা পড়ে। এবং এই বইটাতে কিন্তু রয়েছে ভরে, ভরে দুঃখ। আমি আম রোমান্টিক বই দেখাবো কথা দিয়ে এত, এত দুঃখের বই দেখাচ্ছি বলে কিন্তু প্লিজ কেউ তোমরা মানে আমাকে মারতে এসো না। কারণ প্রেমের এই পিঠে যেমন মিলন ওই পিঠে বিরহ বলেছি। তাই এই লেখাটার মধ্যে রয়েছে হারিয়ে ফেলা ভালোবাসা। আর আমার খুব প্রিয় লেখক কল্লোল লাহিড়ীর লেখা এটা। এটার নাম হচ্ছে 1990 আ লাভ স্টোরি। ১ম এ আমি দেখাতে চাই এই প্রচ্ছদটা এতটা অপূর্ব। ভীষণ প্রিয় একটা প্রচ্ছদ। সুপ্রকাশ থেকে বেরিয়েছে। তখন ৳২৮০ দাম ছিল যখন আমি নিয়েছিলাম। এই গল্পে আমরা ফিরে যাই ৯০ এর ওই সময়টাতে এবং সেখানে গিয়ে আমরা একটা অসম্ভব ভালোবাসার কথা শুনি। যে ভালোবাসা সমাজের চোখে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ সেটা যারা পড়েছো জানো বা পড়লে জানতে পারবে। এখনো আমরা যে সমাজে বাস করি দুর্ভাগ্যবশত এই ভালোবাসার স্বীকৃতি পাওয়া যায় না সামাজিকভাবে অনেক ক্ষেত্রেই। এই লেখাটার মধ্যে প্রচুর নস্টালজিয়া পাবে 90s এর যারা আমরা এখনো 90s কিড আমরা সেই সময় রয়েছি। ইভেন যারা আর্লি 90s কিড তারা তো আরোই পাবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হয় বইয়ের ওই সময়কার একটা এলিমেন্টকে দিয়ে। যেরকম সিনেমা হল বা লাভ লেটার এরকম ধরনের। বলা যায় এটা একটা লাভ লেটার ওই সময়কার। আর অপূর্ব লেখনী। আমি 'ইন্দুবালা ভাতের হোটেল' পড়ে ভেবেছিলাম যে আমার হয়তো খুব ভালো লেগেছে। কিন্তু এই বইটা পড়ার পর এটা আমার এখনো অব্দি সেরা লাগে ফিকশন এর মধ্যে কল্লোল লাহিড়ীর লেখাগুলোর মধ্যে। মানে 'ইন্দুবালা ভাতের হোটেল'কে ছাপিয়ে চলে গেছে এই লেখাটা। এতটা সুন্দর। এবং ভালোবাসার সাথে রাজনীতি এত সুন্দরভাবে
মেশানো হয়েছে। মানে রাজনীতি তো সবকিছুর মধ্যেই জড়িয়ে রয়েছে, সেটা আমরা পছন্দ করি বা না করি। তো ভালোবাসার সম্পর্কের মধ্যেও কিভাবে রাজনীতি ডমিনেট করছে সেটাও দেখা যায়। আমি ব্যাগ থেকে একটু পড়তে চাই যেটা লেখা আছে এখানে। একটা পাড়া, একটা স্কুল, একটা ভাঙা নদীর ঘাট, একটা ধুঁকতে থাকা সিনেমা হল, একটা লাস্ট বেঞ্চ। তার সাথে এক দঙ্গল ছেলেমেয়ে। আর একটা সময়, ২ শালিক নিঃসঙ্গ লেনিন। হারিয়ে যাওয়া ভালোবাসা। এই নিয়েই 1990 আ লাভ স্টোরি। এই বইটা সেই বইগুলোর মধ্যে পড়ে যেগুলো মানে পড়ার অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারব না। এরপরে কিছু বইয়ের কথা আমি বলব যেগুলোর ফিজিক্যাল কপি আমার কাছে আপাতত নেই। শেষ একটা বইয়ের আছে, তাছাড়া বাকিগুলো নেই। আমি সেগুলো স্ক্রিনে দেখিয়ে দেব এবং দামগুলো আমি লিখে দেব, যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যারা কিনতে চাও বইটা। ১ম যে বইটার কথা বলব সেটা অত্যন্ত জনপ্রিয় একটা সিনেমাতে অ্যাডাপ্টেশন করা হয়েছে। বইটা যদি কেউ নাও পড়ে থাকে, সিনেমাটা দেখেনি এমন বাঙালি সন্তান খুব কম রয়েছে। একটু হিন্ট দেব? উত্তম কুমার, সুচিত্রা সেন, মোটর বাইক, তুমিই বলো। ঠিক ধরেছ। 'সপ্তপদী'। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা 'সপ্তপদী' এই উপন্যাসটা আমি নিয়েছিলাম বাতিঘর থেকে। দুর্ভাগ্যবশত আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কোথায় রেখেছি অনেক খোঁজার চেষ্টা করেছি আজকে। কোথাও খুঁজে পেলাম না। যদিও এটার ফিজিক্যাল কপি আমার ছিল। বাতিঘর থেকে বই নিতে চাইলে, বাংলাদেশের যেকোনো প্রকাশকের থেকে বই নিতে চাইলে কোথায় নিতে পারো তার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদিও এটা মিত্র ঘোষ থেকেও বেরিয়েছে, কিন্তু বাতিঘরের যে ধ্রুপদী সাহিত্যের যে সিরিজটা এরা নতুন করে বার করেছে, তার বাইন্ডিং এবং প্রচ্ছদ আমার খুব ভালো লাগে বলে আমি এটা নিয়েছিলাম এই এডিশনে। তোমরা চাইলে মিত্র ঘোষ থেকেও নিতে পারো। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা জানতাম না, যেখানে বাতিঘরের এডিটরের লেখাটা পড়ে জানলাম যে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসলে বাস্তব চরিত্রের ওপর ভিত্তি করে সপ্তপদী লিখেছিলেন। মানে তার সিনিয়র ছিল যে পুরুষ চরিত্রটা এবং মেয়ে চরিত্রটাও, তার সিনিয়র ছিলেন কলেজে এই ২ চরিত্র যাদের ওপরে ইন্সপায়ার্ড হয়ে এই সপ্তপদী লেখা। এবং প্রেমের উপন্যাস রেকমেন্ড করতেই হবে, এবং সপ্তপদী যারা দেখেছো অনেকেই এই ইনফরমেশনটা জানতো না। আমিও অনেকদিন অবধি কিন্তু এই ইনফরমেশনটা ছোটবেলায় জানতাম না যে সপ্তপদী আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা। কারণ সপ্তপদী বললেই উত্তম কুমার সুচিত্রা সেনের সেই আইকনিক মুখটা ভেসে ওঠে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেরকম ক্রিটিক্যাল লেখা লিখতে পারতেন, হেভি ক্রিটিক্যাল সাহিত্য লিখতে পারতেন, তেমনই সুন্দর বাণিজ্যিকভাবে সফল মেধহীন রোম্যান্স লিখতে পারতেন। আর এই মানে এই একাধারে ২ ধরনের উপন্যাস লিখতে পারা মানে মুখের কথা নয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সফলভাবে এটা করতে পেরেছিলেন। তার অনেক লেখা অ্যাডাপ্টেশন করা হয় তখনকার দিনে ছবিতে। সপ্তপদী তার মধ্যে সবচেয়ে বোধহয় বিখ্যাত হয়ে যায়। আরও অনেক লেখা রয়েছে। আরব্য নিকেতন রয়েছে। যারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কঠিন উপন্যাসগুলো পড়তে চাও না, কঠিন কিছুই নয়, একটুখানি সময় সাপেক্ষ এবং একটুখানি মন দিতে হবে। যারা একটু হালকা রোমান্টিক কিছু পড়তে চাও, আবার ক্লাসিক পড়তে চাও, তারা কিন্তু সপ্তপদী মিস করো না। এরপরে যে বইটার কথা বলব সেটা এই বছরের নতুন রিলিজ হওয়া বইগুলোর মধ্যে একটা। আর আমার অত্যন্ত প্রিয় পূজাবার্ষিকীর একটা উপন্যাস, সুবর্ণ বসুর লেখা 'জ্যোৎস্নাময়'। ১ম এ আমি বলব যে এবছরে পড়া ৩ টে কি ৪ টে উপন্যাস যেগুলো স্ট্যান্ড আউট করেছে আমার কাছে, তার মধ্যে অন্যতম এই উপন্যাসটা। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম পুরো উপন্যাসটাই আমার মনে হয় যেন একটা সাদা-কালো স্বর্ণযুগের সিনেমা। এত সুন্দর। আমি প্রেমাইসটা একটু তোমাদের বলতে চাই, তাহলেই তোমরা বুঝবে কতটা ইন্টারেস্টিং। একজন যুবক লেখক, যিনি এই যুগের লেখক একটু নাম করেছেন, তিনি একটুখানি গ্রামের দিকে একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে যান। এবার সেই অনুষ্ঠানে তিনি যখন কথা বলছেন, তখনই একজন বৃদ্ধা আ এই লেখককে দেখে অজ্ঞান হয়ে যায়। তিনি এই লেখককে নিজের বাড়িতে ডেকে পাঠান, স্থানীয় একজন বৃদ্ধা, এবং তিনি একটা অদ্ভুত আবদার করে বসেন। এই বৃদ্ধা বলেন যে তার কাছে একটা গল্প রয়েছে, তার জীবনের গল্প, এবং তিনি চান যে এই লেখক তার বাড়িতে থেকে এই গল্পটা নথিভুক্ত করুক, লিখুক এবং নিজের নামেই সে এই লেখাটা বার করুক। আর বৃদ্ধার নাম মেনশন করার কোনো দরকার নেই। তো এরকম অদ্ভুত প্রস্তাবে লেখক অবাক হয়। কিন্তু লেখক যারা হয় তারা তো এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। তো তার মনে হলো যে হ্যাঁ, একটা হয়তো জবরদস্ত গল্প পাওয়া যাবে। তো সে রাজি হয়ে যায়। এবার এই বৃদ্ধা চলে যান তার একদম ছেলেবেলার কথায়। সেখানে একজন আ মানুষকে নিয়ে মূলত গল্পটা, যেটা তোমরা পড়লে বুঝতে পারবে। এদিকে এই যুবকের জীবনেও কি চলছে
সেটা নিয়েও প্যারালালি লেখা হয়। তো দুটো টাইম লাইন, যে অতীত এবং বর্তমান, সেটা পাশাপাশি এই লেখার মধ্যে চলে। খুব সুন্দর একটা উপন্যাস এবং বলা যায় আদ্যোপান্ত প্রেমের উপন্যাস। এত সহজ সাবলীল উপন্যাস আজকালকার দিনে খুব কম দেখা যায়। আমার খুব ভালো লেগেছিল সেই সময় এবং আমি অপেক্ষা করছিলাম যে আনন্দ কবে এটাকে বই আকারে বার করবে, এবং ফাইনালি বই হিসেবে বেরিয়েছে উপন্যাসটা। তাই আমি তোমাদের বলতে পারছি যে তোমরা সংগ্রহ করো উপন্যাসটা। যারা সত্যি পুরোপুরি প্রেমের উপন্যাস খুঁজছো তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট হ্যাভ। এরপরে আমি কথা বলবো একটা অনুবাদ সাহিত্যকে নিয়ে। আমি যখন চ্যানেলটা শুরু করি তখন আমার একটা উদ্দেশ্য ছিল যে বিশ্ব সাহিত্য এবং বাংলা সাহিত্য দুটো নিয়েই আমরা এখানে কথা বলবো। তো সেখানে এই নভেলটার কথা না বললেই চলে না। এটা অরিজিনালি একটা আমেরিকান নভেল, এফ স্কট ফিটজেরাল্ডের লেখা। এই উপন্যাসটার নাম হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি। এই উপন্যাসটা বাংলা অনুবাদে যারা পড়তে চাও তারা স্ক্রিনে দেখতে পাবে, এটা বৈভাষিক থেকে বেরিয়েছে। এই অনুবাদটা কিন্তু তোমরা নিতে পারো, নিয়ে বাংলায় পড়তে পারো। আর অরিজিনালটা পড়তে চাইলেও এটা সব এডিশনই অ্যাভেলেবেল অ্যামাজনে। গল্পটার প্রেমাইসটা একটু বলি। গ্যাটসবি নামের এই লোকটি খুবই রিচ, খুবই ধনী একজন মানুষ। সে একটি মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে। সেই মেয়েটিকে ভালোবেসে সে মানে সেই আইল্যান্ডেই ছিল যতদূর আমার মনে আছে। তো সেখানে এসে বাড়ি করে এবং অনেক বড় একটা ম্যানশন বানায় এবং রোজ পার্টি দেয়, রোজ সবাইকে নেমন্তন্ন করে, বড় লোকরা পার্টি করে। এত কিছু হওয়া সত্ত্বেও আদপে গ্যাটসবি কিন্তু ভীষণ একা। তার একটা নিঃসঙ্গতা আছে, কারণ তার একতরফা একটা ভালোবাসা রয়েছে এই মেয়েটার প্রতি। এবং আমাদের যে গল্পের কথক, যে ন্যারেটার, সে গ্যাটসবির বন্ধু হয় এবং সে ঘটনাক্রমে এই মেয়েটিরও বন্ধু হয় এবং তার থ্রু দিয়ে আমরা গ্যাটসবির গল্পটা পড়ি। এন্ডিংটা খুবই মারাত্মক এবং খুবই শকিং এন্ডিং বলা যায়। খুব বিখ্যাত একটা আমেরিকান নভেল। কিছু বিতর্ক আছে যেটা নিয়ে আমি বলতে চাই। প্রথম বিতর্কটা হলো যে এই উপন্যাসের কিছু কিছু অংশ জেলডা ফিটজেরাল্ড, যিনি লেখকের স্ত্রী, তার লেখা থেকে নেওয়া হয়েছে এবং ফিটজেরাল্ড নিজে না বলে তার স্ত্রীর জার্নাল এবং ডায়েরি থেকে কপি করেছেন এবং তাকে কোনো ক্রেডিট দেননি। তো এই ঘটনাটা ঘটে এবং এই লেখার মধ্যে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়, কারণ গল্পের প্লটটা ফিটজেরাল্ডের লেখা, কিন্তু গল্পের প্রোজ সেকশনগুলো জেলডা ফিটজেরাল্ডের লেখা থেকে নেওয়া। তাই জন্য প্রোজ সেকশনগুলো প্লটের থেকেও আমার ভীষণ প্রিয় সেকশন, কারণ আমি যখন জানতামও না তখন আমার এই লেখার প্রোজগুলো খুব ভালো লেগেছে। আমেরিকান জ্যাজ যে সময়টা ছিল, সেই সময়কার যে স্টাইল, ফ্যাশন, গান বাজনা, সেই সমস্ত সময়টাকে ধরার চেষ্টা করা হয়েছে, কারণ ফিটজেরাল্ড ওই সময় বিলং করতেন। এই লেখাটা একদম প্রেমে পাগল একজন হিরো আছে, মানে অন্য লেভেলের প্রেমে পাগল। মানে এই দিকে যদি আমি রাখি চিরদিনই তুমি যে আমারে রাহুলকে, তাহলে এই দিকে আমাকে রাখতে হবে গ্যাটসবিকে। জোকস পার্ট, বাট সত্যি এটা খুবই রোম্যান্টিক একটা লেখা। আমি খুব খারাপ এক্সাম্পল দিলাম, কেউ রাগ করো না যারা পড়েছো। আর একটা ভালো রেফারেন্সও রয়েছে এখান থেকে। টেলর সুইফটের লেখা একটা গানও কিন্তু এই বইটার ওপর নির্ভর করে লেখা। যদি কেউ জানো কমেন্ট বক্সে জানিও যে কোন গানটার কথা আমি বলছি। অনুবাদেই পড়ো, অরিজিনালে পড়ো, লেখার এসেন্স তো একই থাকবে। রোম্যান্স লেখার মধ্যে গ্যাটসবি খুব বিখ্যাত একটা উপন্যাস, আর সেটা মানে ইগনোর করা যায় না, এমন মানে একটা পাথ ব্রেকিং লেখা ওটা। খুবই ছোট সংক্ষিপ্ত উপন্যাস, কিন্তু ততটাই মানে ইম্প্যাক্ট ফেলেছিল পাঠকদের মনে, যেটা এখনও মানুষ ক্লাসিক হিসেবে পড়ে যাচ্ছে। বাকি যে তিনটে বইয়ের কথা বলবো, সেই তিনটে বই কিন্তু কাব্যগ্রন্থ। বাঙালির প্রেম নিয়ে কথা হবে আর সেখানে কবিতা থাকবে না, সেটা ইনজাস্টিস হয়ে যায় না? তাই কবিতার বই মাস্ট ইনক্লুড করতেই হবে এই ভিডিওর মধ্যে। প্রথমে যে বইটার কথা বলবো সেটার ফিজিক্যাল কপি আমার কাছে রয়েছে, অনেক খুঁজে বার করেছি। সেটা হচ্ছে পূর্ণেন্দু পত্রিক কথোপকথন। এটা দেশ থেকে নেওয়া, এটার দাম 399 টাকা ছিল। এটা অখণ্ড সংস্করণ, তোমরা চাইলে আলাদা আলাদা খণ্ডেও কিনতে পারো। সাহিত্যে এপিস্টোলারি নভেল বলে একটা বিষয় আছে, যেখানে চিঠির মাধ্যমে চরিত্ররা একে অন্যের সাথে কথা বলে এবং চিঠির মাধ্যমে প্লট ডেভেলপমেন্ট হয়। এইটা চিঠির মধ্যে কবিতা, মানে কবিতাগুলোই চিঠি। দুটো চরিত্র শুভঙ্কর আর নন্দিনী একে অন্যকে চিঠি দেয়, আর প্রত্যেকটা চিঠি কবিতা। আর কবিতাগুলোর মধ্যে পূর্ণেন্দু পত্রীর নিজের আঁকা মিনিমালিস্ট কিছু ইলাস্ট্রেশন রয়েছে, যেগুলো এত সুন্দর, প্রত্যেকটা ইলাস্ট্রেশন এত সুন্দর।
আর কবিতা নন্দিনী শুভঙ্করকে লেখে, শুভঙ্কর নন্দিনীকে লেখে। আমি তোমাদের এখান থেকে কয়েকটা লাইন বলতে চাই। আমি আজকে কবিতার মুডে রয়েছি একদমই। নন্দিনী আমার খুব ভয় করে, বড় ভয় করে। কোনো একদিন বুঝি জ্বর হবে, দরজা দালান ভাঙা জ্বর। তুষারপাতের মতো আগুনের ঢল নেমে এসে নিঃশব্দে দখল করে নেবে এ শরীরের অলি গলি শহর বন্দর। বালিশের ওয়ারের ঘেরা টোপ ছিঁড়ে ফেলে তুলো এখন হয়েছে মেঘ, পুরো হাঁস সাদা কুকুর। সেইভাবে জ্বর এসে আমায় উড়িয়ে নিয়ে যাবে কোনো অন্য ভূমণ্ডলে। নন্দিনী আমার খুব ভয় করে, ভয় করে। বাজে কথা বকে বকে কি সুখ পাও শুভঙ্কর, সত্যি বুঝি না। তার জন্য ছুরি নিয়ে খেলায় মেতেছ, কিন্তু আমার মুখে রক্ত দৃশ্যন্তে দিতে চাও। এরকমই কথোপকথনের মধ্যে দিয়ে কবিতাগুলো এগোয় এবং একটা সময় মানে আমরা ভুলেই যাই যে একই কবি দুটো চরিত্রকে তৈরি করেছে এবং দুটো চরিত্রের কথোপকথন লিখে চলেছে, কারণ দুটো চরিত্র এতটা জীবন্ত হয়ে ওঠে আমাদের চোখে। খুব সুন্দর একটা বই, নিজের কাছে রাখা, নিজেকে ভালোবেসে গিফট করার জন্য এবং কাউকে ভালোবেসে গিফট দেওয়ার জন্য। এরপর আমি কথা বলবো সুনীলের নীরা এই বইটাকে নিয়ে। এটা আনন্দ থেকে বেরিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীরাকে নিয়ে যাবতীয় কবিতা এই বইটার মধ্যে পাবে। এই বইটাও আমার কাছে এখন নেই। নীরাকে নিয়ে লেখা কবিতাগুলো আমি আলাদা আলাদা জায়গা থেকে পড়েছি, আমার কাছে বইটা নেই এখন এই মুহূর্তে। কিন্তু এই বইটার মধ্যে তোমরা সব লেখা পেয়ে যাবে। কবিতাগুলো তার একদম যৌবনের প্রথম দিককার লেখা কবিতা এবং তার মধ্যে একটা অন্য রকমের পবিত্রতা ছিল। নীরাকে প্রথম এক ঝলকের জন্য দেখতে পাওয়া, নীরার হাত ধরতে পারা, নীরাকে ভালোবাসতে পারা, এই যে কবিতাগুলো আমাদেরও প্রথম ভালোবাসার যে অনুভূতিগুলোর সঙ্গে এত সুন্দরভাবে জড়িয়ে রয়েছে। কবিতাগুলোর মধ্যে এমন একটা প্রাণ রয়েছে যেটা ওই বয়সের একজন তরুণ কবিই হয়তো লিখতে পারে। প্রবীণ হয়ে গেলে ওই কবিতাগুলো আর হয়তো লেখা যায় না, আমরা বড্ড বাস্তবের সঙ্গে জড়িয়ে পড়ি। ওই সময়ের যে রোম্যান্টিসিজমটা থাকতো, সেই রোম্যান্টিসিজমটা খুব সুন্দরভাবে নীরার মধ্যে দিয়ে ধরা পড়ে, নীরার কবিতাগুলোর মধ্যে দিয়ে। তাই যারা কবিতা পড়তে ভালোবাসো বা যাদের ভালোবাসার মানুষ কবিতা পড়তে ভালোবাসে, তাদের কিন্তু সুনীলের নীরা পড়া উচিত। রোম্যান্স, প্রকৃতি, প্রেম, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে যাকে নিয়ে কথা না বললে একেবারেই চলে না, তিনি হলেন জীবনানন্দ দাশ। আর জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থটা আমি রেকমেন্ড করতে চাই শেষ বই হিসেবে এই ভিডিওতে। আমার মতে বনলতা সেন কোনো একক ব্যক্তি নয়। যা কিছু আমাদের শান্তি দেয়, যা কিছু আমাদের স্বস্তি দেয়, সেটা ব্যক্তি হতে পারে, সেটা আমাদের ভালো লাগার কিছু হতে পারে, সেটা অনেক কিছুই হতে পারে, সে সবই বনলতা সেন আমার কাছে। কারণ আমরা ভালোবাসার মানুষকে মাঝে মধ্যে ঘর বলি না, ঘর তো আর ইটকাট পাথর দিয়ে হয় না, ঘর হয় ভালোবাসার মানুষকে দিয়ে। আর ঘর এমন একটা জায়গা যেখানে আমরা সবচেয়ে সেফ ফিল করি, সবচেয়ে শান্তি অনুভব করতে পারি সেই জায়গাতে, যেখানে বসে আমরা আমাদের সমস্ত স্ট্রেসকে গুড বাই করে দিই। তো সেই হিসেবে বনলতা সেন হলো সেই স্বস্তির জায়গা, যেখানে আমরা মুখোমুখি বসে শান্তি কামনা করতে পারি, যেখানে কোনো চিন্তা থাকে না, যেখানে কোনো ভাবনা থাকে না, কোনো ইএমআই থাকে না, কোনো লাস্ট ডেট থাকে না, কোনো ডেডলাইন থাকে না, টার্গেট থাকে না, কিচ্ছু থাকে না, শুধু শান্তি থাকে। এই শান্তির সঙ্গে পরিচয় ঘটাতেই জীবনানন্দ দাশ আমাদের সামনে এনেছিলেন বনলতা সেনের চরিত্রকে। জীবনানন্দ দাশের কবিতাগুলোর মধ্যে অনেক লেয়ার থাকে, যতবার পড়বে ততবার নতুন নতুন মানে খুঁজে পাবে। ইতিহাসের কোন এক যুগ থেকে তোমাকে এনে টুপ করে তিনি ফেলে দেবেন একটা ঘাসের ডগায়, এমনটাই ক্ষমতা ছিল তার লেখার। এমন এমন রোম্যান্টিসিজম জড়িয়ে থাকতো তার লেখাগুলোর মধ্যে, একটা অন্য রকমের মায়া লেখাগুলোর মধ্যে জড়িয়ে থাকতো। আর রোম্যান্স মানেই যে একটি নারীর একটি পুরুষকে ভালোবাসা, একটি পুরুষের একটি নারীকে ভালোবাসা, বা যে কোনো জেন্ডারের মানুষের একে অন্যকে ভালোবাসা, তা নয়। বরং ভালোবাসা এই বিষয়টার মধ্যে সব কিছু জড়িয়ে থাকে, আমাদের জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত জড়া, সমস্ত না পাওয়া সব জড়িয়ে থাকে। সেই ব্যাপারগুলো এত সুন্দরভাবে তার লেখায় ফুটে উঠতো, সেটা আর কোনো কবির লেখায় ফুটে ওঠে না। তাই জীবনানন্দ দাশ আর বনলতা সেন আমার মনে হয় ততদিন প্রাসঙ্গিক থাকবে যতদিন বাঙালি ভালোবাসতে জানবে, কবিতা পড়তে জানবে।
14টা বইয়ের রেকমেন্ডেশন 14ই ফেব্রুয়ারির জন্য এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এই ধরনের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি এতদূর আসতে পেরেছি এই চ্যানেলটা নিয়ে। তোমরা সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, যারা শেষ অবধি ভিডিওটা দেখলে এত ধৈর্য ধরে, তোমাদেরকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। অনেক ভালো থাকো তোমরা, অনেক ভালোবাসায় থাকো। আর সমস্ত মানুষের ভালোবাসাকে আমরা যাতে সম্মান করতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের ভালোবাসাই যেন স্বীকৃতি পায় সমাজে সব স্তরে, এবং আইনতভাবেও তারা যেন স্বীকৃতি পায়, তারা যেন সেফ থাকে। বিশেষ করে LGBTQIA+ কমিউনিটির মানুষজন যাতে সেফ থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে ভালোবাসার উৎসব উদযাপন করো এবং বাকি 364 দিনও ভালোবাসায় বাঁচো, ভালো বই পড়ো, সুস্থতার সঙ্গে বাঁচো। আবার দেখা হবে আগামী ভিডিওতে।